সালামু আলাইকুম। রমজানের শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমাদের জুম ক্লাসটা শুরু করতে যাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো জুম ক্লাসের বিষয়বস্তু বা অধ্যায় অধ্যায় শেয়ার করছি। দেখো, অধ্যায় হচ্ছে আলোর ঘটনা। ঠিক আছে, নবম অধ্যায়। আমি তোমাদের বিজ্ঞান টিচার নূর মোহাম্মদ স্যার, উপস্থাপনা। ঠিক আছে, তো দেখো, তো প্রথমে আমরা শেয়ার করছি আলো কি। আলো হচ্ছে এক প্রকার শক্তি যা আমাদের চোখে দর্শনের অনুভূতি জন্মায়। আমাদের চোখে কোনো নিজস্ব আলো নেই। কোনো উজ্জ্বল বস্তু থেকে আলো আমাদের চোখে এসে পড়লে আমরা সেই বস্তুটিকে দেখতে পাই। ঠিক আছে, প্রকারভেদ। আলোর ক্ষেত্রে দুই ধরনের ঘটনা ঘটে। একটা হচ্ছে আলোর প্রতিফলন আর একটা হচ্ছে আলোর প্রতিসরণ। এই দুই ধরনের ঘটনা আলোর ক্ষেত্রে ঘটে থাকে। ঠিক আছে, তো এখানে একটা জিনিস ভালো করে লক্ষণীয়, যে উজ্জ্বল বস্তুর কথা এখানে বলা হয়েছে, যে যাদের নিজস্ব আলো আছে তাদেরকে উজ্জ্বল বস্তু বলা হয়। এটা আমরা নিজেরা এর আগে ক্লাসে আমরা পড়াইছি, যে উজ্জ্বল বস্তু বলতে হচ্ছে যাদের নিজস্ব আলো আছে তারাই হচ্ছে উজ্জ্বল বস্তু। যেমন সূর্য হইতে পারে, জোনাকি পোকা হইতে পারে, বৈদ্যুতিক বাল্বাস হইতে পারে, ওনাদের নিজস্ব আলো আছে, এই জন্য তারা হচ্ছে উজ্জ্বল বস্তু। ঠিক আছে, তো এই উজ্জ্বল বস্তু থেকে আলো এসে পড়লে আমরা সেটা দেখতে পাই। আমাদের চোখের কোনো নিজস্ব আলো নেই। ঠিক আছে, তো চোখের মধ্যে দুইটা কোষ আছে, একটা হচ্ছে রড এবং কোন কোষ। এই জন্য আমরা ক্ষীণ আলোতে অল্প অল্প দেখতে পারি, বা ক্ষীণ অন্ধকারেও আমরা অল্প অল্প দেখতে পারি। তো সেটা হচ্ছে রড এবং কোন কোষের কারণে। এছাড়া আর চোখের কোনো নিজস্ব কোনো পাওয়ার নেই যে এখান থেকে আলোটা তুমি দেখতে পারো। ঠিক আছে, তো এই দুইটা জিনিসই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আলোর ক্ষেত্রে। দুই ধরনের ঘটনা, এছাড়া আরেকটা ঘটনা রয়েছে, সেটা হচ্ছে শোষণ। মূলত তিন ধরনের ঘটনা ঘটে, তো দুই ধরনের ঘটনা হচ্ছে প্রধান, এই জন্য দুই ধরনের ঘটনার কথা এখানে বলা হয়েছে। একটা হচ্ছে প্রতিফলন, একটা হচ্ছে প্রতিসরণ। ঠিক আছে, তো আজকে আমি প্রতিফলন নিয়ে আলোচনা করব। প্রতিসরণ নিয়ে আলোচনা আমরা আগামী ক্লাসে করব। তো প্রতিসরণ বিষয়টা হচ্ছে, প্রতিফলন আর প্রতিসরণ এক না, দুইটা আলাদা আলাদা জিনিস। তো সেই জন্য আমরা ওইটা আরেকদিন আলোচনা করব। ঠিক আছে, তো আজকের আলোচনা হচ্ছে আলোর প্রতিফলন। তো আলোর প্রতিফলন বিষয়ে আমি তোমাদের জন্য একটি স্লাইড তৈরি করেছি। তো আলোর প্রতিফলন বিষয়ে তোমাদের আমি বিশেষ স্লাইডটা দেখাবো, যে প্রতিফলনটা কিভাবে হয় এবং কোন জায়গা থেকে হয়, এবং প্রতিফলন হওয়ার জন্য কি কি জিনিসের দরকার, বা কোন কোন জিনিসগুলো আমাদের প্রতিফলনের জন্য জানতে হবে। ঠিক আছে, সেই জিনিসটাই হচ্ছে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন, আর সেই জিনিসটাই আমি তোমাদের জন্য স্লাইড তৈরি করেছি। ইনশাল্লাহ তোমরা পাবে। এছাড়া আগামী ক্লাসে আমরা শোষণ নিয়ে আলোচনা করেছি। শোষণ কি? শোষণ হচ্ছে যে আলো যদি কোনো বস্তুতে এসে পড়ে এবং ফিরে না যায়, তখন সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে শোষণ। শোষণ এটা সম্পূর্ণ আলোটাই হচ্ছে শোষণ করে নেয়। আমরা জানি সূর্যের আলো হচ্ছে 7টি রঙের সমষ্টি, অর্থাৎ এখানে 7টা রং থাকে। ঠিক আছে, তো সূর্যের আলো বা আলো থেকেই সারা পৃথিবী আলোকিত হয়। তো সেই আলো থেকে যদি কোনো বস্তু এসে কোনো বস্তুর মধ্যে এসে পড়ে এবং সেটা প্রতিফলিত বা প্রতিসারিত না হয়ে ওই বস্তুতে সম্পূর্ণ শোষিত হয় বা আর ফিরে না যায়, তখন সেটাকে আমরা শোষণ বলবো। ঠিক আছে, তো ঠিক আছে, এখন হচ্ছে আমি তোমাদের কাছে আবার শেয়ার করবো হচ্ছে আলোর প্রতিফলন। ঠিক আছে, আলোর প্রতিফলন আমি তোমাদের শেয়ার করবো। দেখো, আলোর প্রতিফলন এখানে একটা চিত্রের মাধ্যমে আমি তোমাদের দেখাচ্ছি, যে আলো যদি কোনো স্বচ্ছ মাধ্যমে এসে পড়ে আবার সেই মাধ্যমে ফিরে যায়, তখন তাকে আলোর প্রতিফলন বলা হয়। যেমন আলো যদি কোনো স্বচ্ছ মাধ্যম বলতে বুঝতেছে কাঁচ অথবা পানি। তাহলে এই যে দেখো, এখানে যে রশ্মিটা থেকে আলো চলে আসছে, এটার নাম হচ্ছে আপতিত রশ্মি। যে রশ্মি থেকে আলোটা এসে পড়লো, আর যে রশ্মিতে চলে গেল সেটার নাম হচ্ছে প্রতিফলিত রশ্মি। অর্থাৎ ওইখান থেকে আলোটা কি হলো, প্রতিফলিত হয়ে বের হয়ে গেল, প্রতিফলিত রশ্মি। আর মাঝখানে যে টান দেওয়া আছে দেখো অংশগুলো, এটার নাম হচ্ছে আপাতন কোণ, প্রতিফলন কোণ। অর্থাৎ আপতিত রশ্মি আপাতন বিন্দুতে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় আপাতন কোণ। প্রতিফলিত রশ্মি প্রতিফলন বিন্দুতে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় প্রতিফলন কোণ। ঠিক আছে, আর
এখানে মাঝামাঝি যদি কোনো আমি টান দিই তাহলে এটার নাম হচ্ছে অবিলম্ব। একবারে মাঝামাঝি পর্যায়ে যদি আমি কোনো টান দিই তাহলে সেটা হচ্ছে অবিলম্ব। ঠিক আছে? তো আমি দেখো তোমাদেরকে আপাতন কোনটা, আমি এরকম রেড চিহ্ন দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি, আর প্রতিফলন কোনটাও দুই পাশে রেড চিহ্ন দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। তো এই যে দুই পাশে দুইটা কোণ উৎপন্ন দেখছো, এটা হচ্ছে আপাতন কোণ এবং প্রতিফলন কোণ। আর ওই যে লাল দাগ দেওয়া যে রশ্মি দুইটা, আপতিত রশ্মি আর হচ্ছে প্রতিফলিত রশ্মি। ঠিক আছে? এইখানে আমি তোমাদের মার্ক করে দেওয়ার চেষ্টা করতেছি যে আসলে কোনটা কি। আর মাঝামাঝি যদি কোনো রেখা টানা হয় তখন সেটার নাম হচ্ছে অবিলম্ব। একবারে মাঝামাঝি যদি কোনো একটা লম্ব বা এখান থেকে লম্ব টানা হয় আর যে বিন্দুতে এসে পড়ছে সেটা হচ্ছে আপাতন বিন্দু। তো এখানে প্রত্যেকটারই আলাদা আলাদা ব্যাখ্যা আছে যে কোনটা কি। ঠিক আছে? এবং এটার মাধ্যম হইতে হবে স্বচ্ছ মাধ্যম ছাড়া কিন্তু আলো কখনোই প্রতিফলিত বা প্রতিসরিত হবে না। ঠিক আছে? তো ওকে, তো এখন হচ্ছে আমরা আমাদের আবার পাঠ্য বইয়ে চলে যাই। পাঠ্য বইয়ে আলোর প্রতিফলন এবং প্রতিসরণ, তো দুইটা বিষয়ই প্রতিফলন বিষয়টা আমরা খুব ভালো করে এখন আশা করি বুঝেছি। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে তোমাদেরকে সময় দেওয়া হবে, হ্যাঁ, যে প্রতিফলন এবং প্রতিসরণটা আরও প্রতিফলনটা আরও তোমরা যাতে ভালো করে বুঝতে পারো এই জন্য তোমাদের আরও সময় দেওয়া হবে। ঠিক আছে? তো যদি কোনো সমস্যা থাকে তো আমাকে প্রশ্ন করবো, আমি চেষ্টা করবো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। দেখো এখানে তোমাদেরকে একটা বিশেষ চিত্র দেখানোর চেষ্টা করতেছি। সেটা হচ্ছে যে এটার হচ্ছে একটা চিত্র আছে, হ্যাঁ, যে আলোর প্রতিফলনের একটা চিত্র আছে, স্পেশাল চিত্র। তো ওই চিত্রটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, যেটা মানে দেখা যায় আর কি, সচরাচর এমনিতে দেখা যায় না, কিন্তু এটা আমরা তোমাদের দেখানোর চেষ্টা করতেছি। ঠিক আছে? যে চিত্রটা স্পেশাল চিত্র আর কি আলোর প্রতিফলনের, যে অ্যাকচুয়ালি আসলে এটা যদি আমরা মাইক্রোস্কোপ বা ওইভাবে কোনো মেশিনের মাধ্যমে দেখার চেষ্টা করি তাহলে এটা চিত্রটা কেমন হয়। ঠিক আছে? আমরা সেই জিনিসটাই যে দেখো এখানে চিত্রটা দেখানোর চেষ্টা করতেছি আমরা, এই যে আলো এসে প্রতিফলিত হয়ে তারপরে এই যে দেখো, হ্যাঁ, এই যে চিত্রটা দেখানো হয়েছে কতগুলা আলোর রঙের সমষ্টি। ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের স্পেশাল চিত্র। ঠিক আছে? এবং তোমরা এই বিষয়টা বোঝার চেষ্টা করবে। এই যে এখানে দেখো আবার দেখাইতেছে, এই যে আলো এসে কি করলো, ওই যে এটা একটা স্বচ্ছ মাধ্যম মানে কাঁচ। ঠিক আছে? এখানে দেখো আলোর কয়টা রং চলে আসছে, এখানে 7টা রং চলে আসছে। ঠিক আছে? তো সবগুলো আলো মিলিত হয়েছে একটা বিন্দুতে, হ্যাঁ, একটা স্বচ্ছ আলোর একটা বিন্দুতে। ঠিক আছে? ঠিক আছে, তো এখন হচ্ছে আমরা আবার পাঠ্য বইয়ে ফিরে যাই। আমাদের পাঠ্য বইয়ে যে অংশটা ছিল বা যেটা আলোচনার বিষয়বস্তু ছিল আমরা সেখানে চলে যাই। তো সেটা হচ্ছে যে দর্পণে আলোর প্রতিফলনের নিয়ম। হ্যাঁ, দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব। ঠিক আছে? দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব, এটা আমরা আজকে আলোচনা বা আমাদের আগের পাঠগুলো আলোচনা হয়েছে, মানে আজকের পাঠটা হচ্ছে দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব। আমরা জানি কোনো বস্তু থেকে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে পড়লে আমরা বস্তুটি দেখতে পাই, কিন্তু কোনো বস্তু থেকে আলো প্রতিফলিত হয়ে কোনো মসৃণ বা চকচকে পৃষ্ঠে পড়লে ওই পৃষ্ঠে বস্তুর প্রতিবিম্ব তৈরি হয়। তাহলে মসৃণ বা চকচকে পৃষ্ঠে পড়লে আমরা একটা প্রতিবিম্ব বুঝি বা তৈরি হই। যেমন কোনো দর্পণ বা আয়না বা স্থির পানি এর উদাহরণ। আমরা যদি এর সামনে দাঁড়াই তাহলে আমাদের এরকম একটা প্রতিবিম্ব তৈরি হয়। আমরা যদি কোনো দর্পণের সামনে দাঁড়াই তাহলে আমাদের প্রতিবিম্ব আমরা দেখতে পাই। একটি বড় দর্পণের, হ্যাঁ, ড্রেসিং টেবিলের আয়না হতে পারে, সামনে দাঁড়াও, দর্পণে তোমার প্রতিবিম্ব তুমি দেখতে পাবে। এবার বলো, দর্পণের সৃষ্ট প্রতিবিম্ব কি তোমার সমান, না তোমার চেয়ে বড়, না তোমার চেয়ে ছোট? তো এটার উত্তর হচ্ছে দর্পণের সৃষ্ট প্রতিবিম্ব তোমার সমান আকৃতির সকল বস্তুর ক্ষেত্রে এটি সত্য। দর্পণের পেছনে সৃষ্ট প্রতিবিম্বের দূরত্ব কি তুমি দর্পণ থেকে যে দূরত্বে দাঁড়িয়ে আছো তার সমান, না বেশি না কম? উত্তর হচ্ছে দর্পণ থেকে তোমার দূরত্ব প্রতিবিম্বের দূরত্ব দুইটাই সমান। দর্পণের দিকে এক পা এগিয়ে যাও, প্রতিবিম্ব সম পরিমাণ দূরত্বে সামনে এগিয়ে এসেছে, না পিছিয়ে গেছে, নাকি একই জায়গায় স্থির আছে। ঠিক আছে? প্রতিবিম্ব
পার্শ্ব পরিবর্তন করে অর্থাৎ মান, দিক বা তাদের অবস্থান বিনিময় করে তুমি ডান হাত নাড়লে প্রতিবিম্ব বাম হাত নাড়ে, এরকম। অর্থাৎ দর্পণ থেকে তোমার দূরত্ব প্রতিবিম্বের দূরত্ব সমান, আর প্রতিবিম্ব হচ্ছে যে তোমার ডান হাত নাড়াও, প্রতিবিম্বটি কোন হাত নাড়ায়, প্রতিবিম্বটি হচ্ছে বাম হাত নাড়াবে। নাড়ালে কোন হাত নাড়াচ্ছে, ডান হাত না বাম হাত? তো সেক্ষেত্রে হচ্ছে তুমি ডান হাত নাড়ালে প্রতিবিম্ব বা হাত নাড়াচ্ছে, অর্থাৎ প্রতিবিম্বটা হচ্ছে উল্টা বিবর্তিত। এসব প্রশ্নের উত্তর তোমাদের দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের অনেক গুরুত্বপূর্ণ ধর্ম সম্পর্কে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে প্রতিবিম্বের একটি ধর্ম, যে তুমি যেদিকে হাত নাড়াবে প্রতিবিম্ব হচ্ছে তার উল্টা দিকে হাত নাড়াবে, এটা হচ্ছে তার একটা ধর্ম, ঠিক আছে। তো দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব সম্পর্কে আমরা এখানে কিছুটা ধারণা পাইলাম যে যে প্রতিবিম্ব কি, প্রতিবিম্ব হচ্ছে কোনো একটি বস্তুর ছায়া বা আকৃতি, ঠিক আছে, বা প্রতিকৃতি। আগেকার দিনে এটা নিয়ে অনেক মানুষের গবেষণা ছিল, কিন্তু এখন মানুষ আলোর বিষয়টা পরিষ্কার হওয়ার সাথে সাথে বা আলো সম্পর্কে মানুষের ধারণা ক্লিয়ার হওয়ার সাথে সাথে এই প্রতিবিম্ব বিষয়টা অনেকটা পরিষ্কার হয়ে গেছে, ঠিক আছে। এখনও দেখো যে বিভিন্ন ধরনের পশু পাখি যদি আয়নার সামনে তাদের চেহারা দেখে, তাহলে তারা মনে করে যে তাদের মতো আরেকটা পশু ওইখানে অবস্থান করে, ঠিক আছে, কারণ তারা এই বিষয়টা বুঝে না, ঠিক আছে। তো দেখো মুরগ অথবা মুরগি আয়নার সামনে যদি রাখো তাহলে ওই ধরতে যাবে, ঠিক আছে। তো এই সেম ক্ষেত্রে এরকমই হয়। হ্যাঁ, একটা কুকুরকে যদি রাখা হয় তাহলে সে দেখবে গেরুগেরু করবে, সে মনে করবে আর একটা কুকুর ওই পাশে আছে আসলে। হ্যাঁ, এরকম ধরনের অনেক গল্প, ইংরেজি গল্প, বাংলা গল্প আছে, আমরা ইংলিশ লিটারেচারে আছে, বাংলা সাহিত্যের মধ্যে এরকম ধরনের অনেক কবিরা অনেক গল্প লিখছে এগুলা নিয়ে। হ্যাঁ, তো এটাই মূলত প্রতিবিম্ব, ঠিক আছে। তো দর্পণে প্রতিফলন একটি বস্তু ও থেকে একটি সমতল দর্পণে এর সমান থাকে, তখন আমরা স্বাভাবিক চোখ বা তার দুটি প্রতিবিম্ব তৈরি হয়। একটি প্রতিবিম্ব বিন্দুটির প্রকৃত অবস্থানে তৈরি হয়, অন্যটি হয় দর্পণের পেছনে অবস্থানে দেখা যায়। দ্বিতীয় প্রতিবিম্ব কিভাবে তৈরি হয়? এখানে দেখো প্রতিবিম্ব কিভাবে তৈরি হচ্ছে, আলোকীয় ঘটনা একটা যে চিত্র এখানে দেখানো হচ্ছে। ও থেকে প্রতিফলিত অনেক রশ্মির মধ্যে দুটি রশ্মি ও এ, এই যে এখানে দেখো ও এ, আর একটি রশ্মি ছবিতে দেখানো হয়েছে ও এ, আর হচ্ছে ও বি। প্রতিফলনের নিয়ম অনুযায়ী প্রতিফলনের পর এসি এবং বিডি পথে অগ্রসর হয়ে আই বিন্দুতে থেকে আগত এবং প্রতীয়মান হয়। এই চোখে আই বিন্দুতে ও এর একটি বিম্ব দেখতে পাওয়া যায়। এই যে বিন্দুটা আছে আই বিন্দুর পাশে যে বিন্দুটা। এবং পেরিস্কোপে এর প্রতিফলন, পেরিস্কোপ তৈরি হয় একটি লম্বা টিউব এবং সৃষ্ট ক্ষুদ্র সমতল দর্পণ দিয়ে। টিউবের দুই প্রান্তে দর্পণ দুটিকে টিউবের দেওয়ালের সাথে 45 ডিগ্রি কোণে স্থাপন করা হয়। এই যে মাঝখানে দেখো এম ও এম ড্যাশ, এটা হচ্ছে একটা অবিলম্ব, আর এখান থেকে যে কোণগুলো গেছে সবগুলো কোণই হচ্ছে 45 ডিগ্রি কোণে স্থাপন করা হয়। এবং দর্পণগুলো পরস্পর সমান্তরাল, সমান্তরাল একটার সাথে একটা কি সমান্তরালভাবে আছে, এই জন্য বলছে সমান্তরাল। তো এখানে যে রশ্মিগুলো গেছে যে দেখো ও এ এবং ও বি, এটি হচ্ছে তোমার ও থেকে প্রতিফলিত রশ্মি দুইটি ও এ এবং ও বি। প্রতিফলনের নিয়ম অনুযায়ী এরা কি এসি বিডি পথে অগ্রসর হয়, ঠিক আছে। তাহলে এরা ওই এন থেকে আপতিত হয়ে তারপর ওই যে বিন্দুতে এসে মিলিত হয়, এটা হচ্ছে আই বিন্দু। ওই যে পিছনে যে বিন্দুটা, দুইটা বিন্দুতে এসে মিলিত হইতেছে। দেখো আমি একটু মার্ক করে তোমাদের দেখানোর চেষ্টা করি যে বিষয়টা কি। এই যে এখানে দেখো আই বিন্দু, যে লাল মার্ক করে দেখাইতেছে তোমাদেরকে, এটা হচ্ছে আই, ঠিক আছে। আই এখানে এসে মিলিত হয়েছে। তারপরে হচ্ছে এই যে ও এ মার্ক করলাম, ঠিক আছে। তারপরে হচ্ছে ও বি, এটাও মার্ক করে দিলাম। আর এম ও এম ড্যাশ, এটা হচ্ছে অবিলম্ব, ঠিক আছে। এম ও এম ড্যাশ, এটা হচ্ছে বলবো যে 45 ডিগ্রি কোন অ্যাঙ্গেল আছে যেটা, এটা হচ্ছে এম ও এম ড্যাশ। তো এই হচ্ছে তোমাদের পেরিস্কোপ বা পেরিস্কোপে হচ্ছে প্রতিফলন। পেরিস্কোপ তৈরি হয় একটি লম্বা টিউব এবং দুটি ক্ষুদ্র সমতল দর্পণ দিয়ে। টিউবের দুই প্রান্তে দর্পণ দুটোকে দেওয়ালের সাথে 45 ডিগ্রি কোণে স্থাপন করা হয়, যেমন ছবিতে দেখানো হয়েছে। এবং এই কোণগুলো পরস্পর বা এই দর্পণগুলো পরস্পর সমান্তরাল হয়, ঠিক আছে, মানে একটার সাথে একটা সমান্তরাল হয়ে থাকে, এই জন্য এটার নাম হচ্ছে পেরিস্কোপ, ঠিক আছে। পেরিস্কোপের এই বিষয়টা ইম্পর্টেন্ট, এটা তোমরা বাসায় পড়বা, বাসায় পড়লে দেখবা আরও ক্লিয়ার হবে। তার মধ্যে যদি কোনো সমস্যা থাকে আমাকে প্রশ্ন করতে পারো, ঠিক আছে।
আমাকে প্রশ্ন করলে আমি ইনশাল্লাহ তোমাদের এই বিষয়ে তোমাদের আরও যে কোনো বিষয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বা কোয়েশ্চেন থাকে, তো আশা করি যে তোমরা এই কোয়েশ্চেনগুলোর আনসার আমি দিব। মানে আমরা তো বলাই আছে যে ক্লাসের শেষে তোমাদের একটা সুবিধা দেওয়া হবে, হ্যাঁ, মানে প্রশ্ন উত্তর করার জন্য, ঠিক আছে? তো আমরা জানি আলো প্রতি সেকেন্ডে যায় হচ্ছে 3 লক্ষ কিলোমিটার, ঠিক আছে? আর শব্দ হচ্ছে প্রতি সেকেন্ডে কত কিলোমিটার যায়? প্রতি সেকেন্ডে শব্দ হচ্ছে 332 মিটার। তাহলে শব্দের বেগ বেশি না আলোর বেগ বেশি? তো সেক্ষেত্রে আমরা জানবো যে শব্দের বেগ হচ্ছে কম, আলোর বেগ হচ্ছে বেশি। কারণ বজ্রপাতের সময় দেখা যায় কি, যে বজ্রপাতের সময় দেখা যায় আগে শব্দ আসে তারপর হচ্ছে আলো যায়, ঠিক আছে? তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে সব কিছু থেকে আমরা বুঝতে পারতেছি যে শব্দের বেগ আলোর বেগের চেয়ে কম, আলোর বেগ অনেক বেশি, সেটা হচ্ছে প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। আলোর বেগের চেয়ে পৃথিবীতে আর কোনো বেগ এখন পর্যন্ত বৈজ্ঞানিকভাবে তৈরি হয়নি, ঠিক আছে? আলোর যে পরিমাণ বেগ নিয়ে চলে, যে পরিমাণ বেগে কোনো বস্তু তৈরি করা হয়নি, ঠিক আছে? তো সেই জন্য এটার গুরুত্ব অনেক বেশি। আর দৈনন্দিন জীবনে আলো কি এরকম অনেক ঘটনা রয়েছে আলো নিয়ে। আমরা সামনের ক্লাসে আলোর প্রতিসরণ বিষয়ে আমরা আরও বিস্তারিত তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো তোমাদের যদি কোনো কারো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ তোমরা আনমিউট করে আমাকে জিজ্ঞেস করতে পারো। কোনো কিছু সমস্যা থাকলে আমাকে বলতে পারো, আমি তোমাদের এটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। আমরা যেহেতু শেষ পর্যায়ে আছি, তো কারো কোনো প্রশ্ন আছে, এই প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তোমাদের কারো কোনো প্রশ্ন যদি থাকে আমাকে, আশা করি তোমাদের কোনো প্রশ্ন নাই, কারণ রমজানের শুরু থেকে একবারে শেষ পর্যন্ত ইনশাল্লাহ আমাদের ক্লাস চলছে এবং আমাদের বিজ্ঞানটা শেষ পর্যায়ে আছে, বিজ্ঞান বই। আমাদের আরেকটা অধ্যায় হলে বিজ্ঞান শেষ। এর মধ্যে যে কোনো সমস্যা আমরা আলোচনা করেছি এবং স্লাইড ডিজিটাল ক্লাসের মাধ্যমে এটা সলভ করেছি এবং তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমাদের উপস্থিতি অনেক ভালো ছিল। ষষ্ঠ শ্রেণীর যে পদ্মা শাখা থেকে শুরু করে বা আমি যে শাখাগুলোতে ক্লাস করে স্টুডেন্টদের সহযোগিতা, তাই আজকে এই পর্যন্ত আমরা এগোতে পেরেছি এবং ক্লাসগুলো অনেক ভালোভাবে নিতে পারছি। এখানে অভিভাবক সহ তোমাদের স্টুডেন্ট যারা আছো সবাইকে ধন্যবাদ। এবং আমাদের এই প্রতিষ্ঠানের জন্য এখানে প্রত্যেকটা ক্লাসেই আমি, যেহেতু তোমরা জানো আমার একটা জব আছে, আমি চেষ্টা করি যে তোমাদের জন্য অন্ততপক্ষে 30 মিনিট সময় যাতে বের হয়। তো অন্য স্কুলের জন্য এগুলো হচ্ছে আমি পেড দিই। তো তোমাদের যেহেতু আমি স্কুলে জব করি আর এই স্কুলটা হচ্ছে আমার পছন্দের একটা স্কুল, তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে এই ক্লাসগুলো ফ্রিভাবে দিচ্ছি এবং পরবর্তীতে ক্লাসগুলো চলমান থাকবে। যেহেতু আমাদের এখন পর্যন্ত পুরোপুরি বই পাই নাই, হ্যাঁ, সো সেক্ষেত্রে অনলাইন ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট। তোমরা যদি রেগুলার ক্লাসে জয়েন করো এবং যে কোনো বিষয় প্রশ্ন এবং আমাদের যে ক্লাসের ইয়েগুলো আরও আপডেট করার চেষ্টা আমি করতেছি বা এটা নিয়ে আমি কাজ করতেছি। এই জন্য তোমাদের সহযোগিতা এবং দোয়া প্রত্যেকের কামনা করি এবং তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো জুম ক্লাস এই পর্যন্তই। আমরা দেখা হবে আগামী ক্লাসে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমি জানার মতে আজকে কারো কোনো প্রশ্ন নেই, তো আমি বিদায় নিচ্ছি। আমাদের বিজ্ঞান স্যার, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামু আলাইকুম, রমজানের শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমাদের জুম ক্লাসটা শুরু করতে যাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো জুম ক্লাসের বিষয়বস্তু বা অধ্যায়